যে ছেলেটা ওখানে সারাদিন যারা আন্দোলন করছে, একজন ছেলে সে পানি খাওয়ার জন্য পাগল হয়েছে, ভাইয়া এই পানি নেন পানি নেন, তার সারা শরীর ঘেমে আপনার ভিজে গেছে, পানি খাওয়াচ্ছে। পরের দিনই সেই ভাইকে সেই ছেলেটাকে আমরা পেলাম না, মার বুক খালি হয়ে গেল। তো এটা কি ধরনের একটা দেশ? কিভাবে আপনার জাতির পিতা কন্যা এটা হলে সে এটা কিভাবে মেনে নিতে পারে? তারা চলে গিয়েছে, এখন সে মানে সবচেয়ে নিকৃষ্টতম যে কথাটা সবসময় গর্ব করে বলতো যে আমি কখনো পালাবো না, উনি পালিয়ে গেলেন। এটা আমাদের কাছে আমরা জাতি হিসাবে আমি খুব লজ্জা পাচ্ছি। এটা খন্দকার রুহুল আমিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ইলিয়াস খান বলছিলেন যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র উদ্ধার করেছে, ব্যবসায়িক অগ্রগতি বা সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সুশাসন কতটা জবাবদিহিতা কতটা জরুরি? এটা তো আমাদের অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষা। আমরা তো অ্যাকচুয়ালি মুখে আছি এই গণতন্ত্রের জন্য, এবং গণতন্ত্রটা তো প্রতি ক্ষেত্রে হওয়া উচিত। যে কথা ইলিয়াস ভাই বললেন যে আমাদের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন থেকে আরম্ভ করে সাধারণ যে কোনো সংগঠন সিলেকশন করা হয়, এই সিলেকশন জিনিসটা এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যার জনপ্রিয়তা আছে, যার যোগ্যতা আছে, সে হয় না। যে চাটুকারি করবে, যে তৈলমর্দন করবে, সেই আপনার নেতৃত্ব দিবে। এই যে রুমের বিজেএমএ ইলেকশনও তো আমরা কভার করেছি, সারা এলাকা সবার হয়ে গেছে কে জিতবে, কিভাবে জিতবে, তারপর সবার ধরাধরি করতে ভোট পাওয়ার জন্য। এখন তো কোনো কিছু নাই, জাস্ট বলে দেওয়া অমুক জায়গা থেকে আমার দলে। এই যে এখন যে বিজেএমএ সভাপতি, আমার মনে হয় দেশে আছে কিনা আই এম নট শিওর। হ্যাঁ, কালকে আওয়ামী লীগের পক্ষে পুরো এলাকা দখল করে রেখেছে, অস্ত্রধারিতার সঙ্গে ছিল, আমি জানি না। এই ধরনের লোক কেন বিজেএমএর সভাপতি হতে হবে? ভোট দিয়ে বানাবে বিজেএমএর মেম্বার যারা, সুযোগ কিন্তু নাই। এই যে ভাই তদ্রূপ আমি আরেকটা বলি, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, এখানে প্রায় 10,000 সদস্য আছে ইলেকট্রিক অ্যাসোসিয়েশন। সেখানেও আপনার নির্বাচন নামে প্রহসন হয়েছে। ওখানে আওয়ামী লীগের মাস্তান দ্বারা ওখানে দখল করা হয়েছে, তারা বর্তমানে চালাচ্ছে। এবং কালকার পর্যন্ত দেখা গিয়েছে যে তারা জানান দিয়ে আসছিল লাঠি সোটা নিয়ে ছাত্রদেরকে বিতাড়িত করবে। এখন তাদের আজকে খুঁজে পাওয়া যায় না, এবং তারা যে সমস্ত আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাস সবগুলো মুছে ফেলেছে, ডিলিট করে ফেলেছে। তো এই ধরনের কী সাহস তাদের কী সাহস, কী তারা রাজনীতি করে? আমাদের ছেলেরা তো তাদেরকে শিক্ষাই দিয়ে দিল, তাদেরকে বোঝালো। কি বোঝালো তারা? কেন আমাদের ছেলেদের কোনো দাবি দেওয়া, যেটা তাদের কোনো মানে অর্থনৈতিক কোনো চাহিদা ছিল না, এই একটা কারণে কিন্তু তারা এইভাবে এগিয়ে যাবে। অর্থনৈতিক কোনো চাহিদা নেই, এবং কেউ তাদেরকে অর্থনৈতিকভাবে কোনো সুযোগ সুবিধা দিবে বা তারা গ্রহণ করবে সেটা ছিল না। দেখেন যে ভিতরে কিভাবে আছে, যে ছেলেটা ওখানে সারাদিন যারা আন্দোলন করছে, একজন ছেলে সে পানি খাওয়ার জন্য পাগল হয়েছে, ভাইয়া এই পানি নেন পানি নেন, তার সারা শরীর ঘেমে আপনার ভিজে গেছে, পানি খাওয়াচ্ছে। পরের দিনই সেই ভাইকে সেই ছেলেটাকে আমরা পেলাম না, মার বুক খালি হয়ে গেল। তো এটা কি ধরনের একটা দেশ? কিভাবে আপনার জাতির পিতা কন্যা এটা হলে সে এটা কিভাবে মেনে নিতে পারে? এটা তো এই জন্য ধিক্কার, আমাদের লজ্জা লাগে। তো এই কারণে আমি স্যালুট জানাই আমাদের সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী বলছে যে জনগণের বিপক্ষে আমরা লড়তে পারবো না, একটি গুলিও করতে পারবো না জনগণের বিপক্ষে। বাধ্য হয়েছে তখন বর্তমানে এই সরকার, কেন তার চতুর্পাশে যারা ছিল তাদের যে দাম্ভিকতা আপনারা যেটা বললেন, এবং তারা যেভাবে আপনার আমাদের ওই যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তাকে যেভাবে আপনার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, এবং তাদের জনগণের কাতারে আসতে দেয় নাই, কি জনগণ চায় তারা পালস বুঝতে দেয় নাই, তার জ্বলন্ত পরিণতি এটা হয়েছে। এখন তাদের পিছনে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, কি কারণে তাকে? এবং আরও ন্যাক্কারজনক কথা যে উনি যাওয়ার আগে, আজকে তো গিয়েছেন, উনি যাওয়ার আগে মেইন তার চারপাশে যারা ছিল, ইভেন তার এক ঘনিষ্ঠ রক্তের যারা ছিল, তারা পালিয়ে গেছে আগেই। তো এটা কেন, এটা কিভাবে? তো যাই হোক, এই জন্য যে কথা আকাশ ভাই বললেন যে উনি যদি এই 15 বছর 16 বছর চেষ্টা করতেন সাধারণ জনগণের পক্ষে, যার যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী ঠিক সেই জায়গায় বসাবে এবং তার কাছ থেকে আউটপুট নেবে, সেটা যদি করতো সেই জনগণই কিন্তু তাকে রাখতো। কিন্তু এখন কি হয়েছে, শুধু যদি একটা দলের প্রতি সে আনুগত্য থেকেছে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, তারা ক্রিমটা খেয়ে তারা চলে গিয়েছে। এখন সে মানে সবচেয়ে নিকৃষ্টতম যে কথাটা সবসময় গর্ব করে বলতো যে আমি কখনো পালাবো না, উনি পালিয়ে গেলেন। এটা আমাদের কাছে আমরা জাতি হিসাবে আমি খুব লজ্জা পাচ্ছি। এটা খন্দকার রুহুল আমিন, আলোচনা শেষ করতে চাই, জাস্ট প্রত্যাশার কথা জানতে চাই। প্রত্যাশাটা এখানে আমার কাছে আমি খুব স্বস্তি বোধ করছি। আমাদের যারা নেক্সট প্রজন্ম, যারা সম্মানিত, যারা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, যাদের উপর ভর করে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই,
তারা কিন্তু বলছে যে আমরা কিন্তু রাজপথ ছাড়বো না, আমরা দেখব যে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার হয়, কিভাবে চালাচ্ছে, তারপরে তারা এই কারণে আমি মনে করছি আমাদের মাননীয় যিনি রাষ্ট্রপতি উনিও বললেন যে ছাত্রদের কথা শুনে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এগোবো, এবং আমাদের সম্মানিত যিনি সেনাবাহিনীর প্রধান উনি এই কথা বললেন। তো আমরা খুব বিশেষ করে আমি খুব আশ্বস্ত হয়েছি, এবং এই কারণে আশ্বস্ত হয়েছি যে দেখেন এই যে আপনি দেখেন আসলাম 12 ঘন্টাও হয়নি, আপনার ঢাকা পুরো শান্ত। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যাদের খুব বেশি ক্ষোভ ছিল যে সমস্ত জায়গায় বা এটা যারা দুর্বৃত্ত বলেন বা যেটাই বলেন তারা সেগুলো করেছে, কিন্তু প্রকৃতপক্ষে ছাত্র বা ওই ধরনের কেউ কিছু ওখানে যায় নাই। তারা চায় যে দেশটা সুন্দরভাবে চলবে এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হবে, যারা মেধাবী, যাদের যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে, যোগ্যতা অনুযায়ী তারা ব্যবসা বাণিজ্য করবে, সেই ধরনের সুযোগ সুবিধা, সেই ধরনের একটি রাষ্ট্র তারা চাচ্ছে। এবং বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছি, আমরা যদি সঠিকভাবে ব্যবসা পরিচালিত করতে পারি, আমরা যদি সঠিকভাবে ব্যাংকের ঋণের মাধ্যমে আমরা আমাদের ব্যবসাটা পরিচালিত করতে পারি। এই যে দেখেন কিছুদিন আর 2টা মাস গেলেই দেখা যায় যে আমাদের অন্তত কয়েক লক্ষ এই সাধারণ ব্যবসায়ীদের ঋণ খেলাপি হয়ে যাবে। এখানে আমাদের রানিং ক্যাপিটাল চাই, এটা আমাদের তফসিলি ব্যাংক আমাদের দিচ্ছে না, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে পারমিশন দিচ্ছে না। আর হয়রস এখানে আপনার হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়, ওইটা বাংলাদেশ ব্যাংক দেখে না, তাদের সেই যোগ্যতা নাই। তাই আমি বলতে চাচ্ছি যে এখন তাদের খেয়াল করতে হবে, এবং দরকার হলে এখন সেই সমস্ত ছেলেদের কাছে আমাদের সাহায্য চাইতে হবে যে আমরা আমাদের ব্যবসা পরিচালিত করার জন্য 80% পিউপিকে প্রোভাইড করার জন্য, এবং প্রতি বছর 20 থেকে 25 লক্ষ ছেলে মেয়ে তারা কর্মসংস্থানে বেরোচ্ছে, তাদেরকে ঠিকমতো চালানোর জন্য এই ধরনের ব্যাংকের যে ফ্যাসিলিটিস এবং ওয়ান স্টপ সার্ভিস এবং এনবিআর হয়রানি এগুলো দূর করার জন্য এই আমাদের কোমলমতি যে ছাত্র আছে তাদের কাছে আমাদের যেতে হবে আমি মনে করি, এবং তাদেরকে স্নেহের হাত বুলিয়ে তাদের কাছে পরামর্শ নিয়ে আমরা এগোতে হবে। তাহলে আমার মনে হয় সুন্দর একটা দেশ আমরা উপহার দিতে পারবো, এবং অর্থনৈতিকভাবে কর্মকাণ্ড সবাই কাজ পাবে, সবাই কাজ করবে এবং যোগ্যতার আপনার প্রমাণ পাবে, এবং যে প্রকৃতপক্ষে পড়াশোনা করে সুন্দর রেজাল্ট করে সুন্দর চাকরি পাবে বা ব্যবসা বাণিজ্যের সুযোগ পাবে, তখনই কিন্তু যারা নেক্সটে যারা আসবে তারা কিন্তু সেটা দেখে অনেক কিছু শিখবে, অনুপ্রাণিত হবে, এবং তারা আরও ভালো পড়াশোনা করার জন্য চেষ্টা করবে, নেওয়ার চেষ্টা করবে। এবং বহির্বিশ্বে আমাদের 2 কোটি আছে, আমি মনে করি এই 2 কোটি যদি বাংলাদেশে থাকতো তাহলে দেখতেন আমাদের খাদ্যের কি সংকট হতো, তারা কতটা উপকার করছে। সেখানে আমাদের 3 থেকে 5 কোটি লোককে আমরা বিদেশে পাঠাতে চাই। আমাদের সেই ছেলেরা সেই ধরনের যোগ্যতা আছে, তারা বিদেশে যেয়ে কষ্ট করতে পারে এবং টোটাল টাকাটা তারা দেশে পাঠায়। অন্য কোনো দেশে অন্য কোনো রাষ্ট্রের এই ধরনের নাগরিকরা তাদের দেশে এইভাবে রেমিটেন্স পাঠানো, যেটা বাংলাদেশে ছেলেমেয়েরা